নমস্কার, আমি সঞ্জু সুর। আপনারা দেখছেন আর প্লাস নিউজ ডিজিটাল। এই মুহূর্তে শুধু রাজ্য রাজনীতি নয়, সারা দেশের নিরিখে একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং জলজ্যান্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি। আমার সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ঋতব্রত ভট্টাচার্য। বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের রায়ে এ রাজ্যে প্রায় 26,000, এক্সাক্ট ফিগার হচ্ছে 25,752 জন বা 53 জন তাদের চাকরি যায়, স্কুল শিক্ষকের চাকরি গেছে। তো এখন এই যে স্কুল শিক্ষকের চাকরি গেছে, এখন এটা নিয়ে আলাপ আলোচনা চলতে থাকবে, বিভিন্ন টকশো হতে থাকবে, কিন্তু এর কোনো সুদূরপ্রসারী প্রভাব আমাদের রাজ্যে পড়বে কিনা। কারণ বছর ঘুরলেই আমাদের রাজ্যে নির্বাচন আছে। তো সেই নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে এই যে 2000 বা 26,000 স্কুল শিক্ষকের চাকরি গেল, তারপরে প্রভাব পড়বে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরবো। এর কিছুটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা যেমন ব্যক্ত করব, ঠিক তেমনভাবে যে এটা এই 26,000 স্কুল শিক্ষকের চাকরি যাওয়া এটা ট্রাম্প কার্ড হতে পারে কিনা, বা বিজেপির কাছে এটা যদি ট্রাম্প কার্ড হয়, এর পাল্টা ট্রাম্প কার্ড মমতা সরকারের কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে বা তৃণমূল কংগ্রেসের কাছে আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা আলোচনা করার আগে আমি শুধু একটা জিনিস বলে রাখি, ঋতুদা, তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের এখানে সবে গতকালকের ঘটনা, 24 ঘন্টা সবে হয়েছে। 2017 সাল আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, সেই ত্রিপুরাতে এমনই সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রায় 10,323 জনের চাকরি যায়, স্কুল শিক্ষকের চাকরি যায়। 2017 সালে সুপ্রিম কোর্টের সেই রায়ের 1 বছর পর 2018 সালে ত্রিপুরাতে নির্বাচন। সেই নির্বাচনে মানিক সরকার পরাজিত হন। একেবারে মানে দীর্ঘদিনের বাম সরকার, সেই সরকারটা চলে যায়। তো সেখানে যখন এফেক্ট পড়েছে, আমাদের রাজ্যে কি এই ধরনের এফেক্ট পড়ার কোনো সম্ভাবনা আছে? যদিও এখনো 8 মাস 9 মাস কি প্রায় বছর খানেক সময় বাকি আছে আমাদের রাজ্যে ভোটের জন্য। আমি বলবো সঞ্জয়, এটা খুব বুদ্ধিদীপ্ত একটা কেস স্টাডি হতে পারে। অর্থাৎ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ আমাদের প্রতিবেশী তো বটেই, এবং বাংলাভাষী, এবং সাহিত্য, মনন, নান্দনিকতায় ত্রিপুরাবাসীরা পশ্চিমবঙ্গ থেকে যে অনেকটা দূরে তা নয়, বরং গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সবচেয়ে কাছের রাজ্য, যদি হৃদয়ের কাছের রাজ্য হয় সেটা কিন্তু ত্রিপুরা, যেহেতু তারাও একই রকম বঙ্গভাষী এবং আমরাও তাই। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি সেখানে সরকারটা পড়ে গেল এবং এই ইস্যুটা একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়ালো। এবং আমরা যদি আনুপাতিক হারেও দেখি যে সেখানে 10,000-এর কিছু বেশি আর এখানে প্রায় 26,000, সুতরাং সেই হিসেবে আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের অনেক আসন সংখ্যা বেশি, সেই হিসেবেও কাছাকাছি আসছে, কারণ ওখানে প্রায় অর্ধেক, ওখানে 40 অবশ্যই সব মিলিয়ে জনসংখ্যা, আমাদের এখানে 10 কোটি, যদিও ভোটার সংখ্যা 7 কোটি সামথিং। অবশ্যই। এবং আমরা যদি দেখি যে চাকরি যাওয়ার ব্যাপারে এখানে 25,000, ওখানে 10,000-এর সামান্য বেশি, আমি বলবো যে অর্ধেকের একটু বেশি। সুতরাং এটা একটা খুব ভালো কেস স্টাডি হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এখানে প্রধান বিরোধী দল এখন ভারতীয় জনতা পার্টি, এবং এই ভারতীয় জনতা পার্টি সে কিন্তু একটা ট্রাম্প কার্ড হাতে পেয়ে গেছে। তার কারণটা আমি বলছি, ওখানে বামেদের মূর্খামির জন্য স্কুল সার্ভিস কমিশনে হয়েছিল, আর এখানে তৃণমূল সরকারে। এবং বিরোধিতার ক্ষেত্রে বামেরা এটা বলতে পারবেন না যে তারা নিষ্কলঙ্ক, তার কারণ ত্রিপুরাতে এই ধরনের ঘটনা তারা ঘটিয়ে এসেছে। সুতরাং অ্যাডভান্টেজ যদি থাকে বাংলা আর ত্রিপুরা, তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির অ্যাডভান্টেজ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে যে বিরোধিতা ত্রিপুরায় বামপন্থীদের বিরুদ্ধে তৎকালীন বিভিন্ন বিরোধীরা করতে পেরেছিলেন, সেই বিরোধিতা আমরা কি পশ্চিমবাংলায় দেখছি বা দেখব? আমরা জানি রণডঙ্কা কিন্তু বেজে গিয়েছে, কিন্তু সেই বিরোধিতা কি আদৌ পাচ্ছি? এটা যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্যে আসবে, যে বাম সরকারের আমলে প্রচার খুব কম ছিল, সেটা পশ্চিমবঙ্গে বাম সরকার হোক বা ত্রিপুরার বাম সরকার। প্রথমত কমিউনিস্টদের বা এই সিপিআইএম, যদি তাদের কমিউনিস্ট পার্টি ধরে নিই, কারণ অনেকে বলেন এ কেমন কমিউনিস্ট পার্টি, কেউ বলেন প্রতিক্রিয়াশীল, কেউ বলেন রক্ষণশীল, কিন্তু এটা বামপন্থীরা প্রচার করতে পারেননি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এ রাজ্যে বিরোধীরা সরকারের বিরুদ্ধে কতটা সরব হয়ে উঠতে পারবেন। এবং মনে রাখতে হবে, বামেরা যেটা পারেননি, বামেরা কিন্তু তাদের উপভোক্তা
বা কোন কোন প্রকল্প আছে সেভাবে প্রচারে আনতে পারেননি। কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল সরকার এবং স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রচার যন্ত্রকে কাজে লাগাতে পারেন, প্রচারের সমস্ত ফরম্যাটগুলো যারা 360 ডিগ্রি যেভাবে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে সত্যি কি আমরা ত্রিপুরায় বাম আমলের কেলেঙ্কারি আর তৃণমূল সরকারের আমলে এখানে এসএসসির কেলেঙ্কারি, এটা কি প্রচারের আলো ঢেকে যাবে? এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কিন্তু আমি বলবো, ধন্যবাদ জানাবো সঞ্জু, অত্যন্ত বুদ্ধিদীপ্ত এটা একটা কেস স্টাডি হতে পারে। যদি নাও হয়, কোনো যদি প্রভাবও না ফেলে, তাহলে ভবিষ্যতে নির্বাচনের ইতিহাসে লেখা থাকবে ত্রিপুরায় যাহা ঘটিয়াছিল ওখানের শাসক পারেনি, এখানকার শাসক সেটাকে ইংরেজিতে যাকে বলে ওভারকাম করা, অর্থাৎ সেটা পেরিয়ে যেতে পেরেছে। এখন মানে আমাদের রাজ্যে তুমি একটু যেটা বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে এই প্রচার যন্ত্রটা বা টিভি ক্যামেরা বা এই আলোটাকে শুষে নিতে পারেন, নিজের দিকে নিয়ে নিতে পারেন, সেটা ওখানে পড়তে পারেনি। আচ্ছা, এটা নেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু ইয়ারস্টিক্স রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু উইপন্স রয়েছে, সেইগুলো তিনি খুব ভালোভাবে কাজে লাগান। তার মধ্যে একটা অন্যতম মানে যেটা আমরা ট্রাম্প কার্ড নিয়ে আলোচনা করছি, এটা কি হতে পারে যে একদিকে যখন বিজেপি 26,000 স্কুল শিক্ষকের চাকরি যাওয়াটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে 2026-এর বিধানসভা নির্বাচন অর্থাবার চেষ্টা করবে, ঠিক সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার জন্য একটা ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারেন, একটা মোক্ষম ট্রাম্প কার্ড, যদিও সেটা তার হাতে রয়েছে আমরা জানি, কিন্তু কারণ এবারের যে বাজেট পেশ হচ্ছে সেই বাজেটে কিন্তু তিনি সেটা ব্যবহার করেননি, ফলে সেই জায়গাটা রয়েছে। আমি স্পেসিফিক্যালি বলে দিই তোমাকে, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই একটা বড় সংকট আছে, যেটা কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসকে ড্যাং ড্যাং করে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অবশ্যই আমার মনে হয় এটা শুধু আমি তুমি কেন, রাজনৈতিক মহলে এমন একটা খবর চাউর হয়ে রয়েছে যে অন্তর্বর্তীকালে, অর্থাৎ 2025 থেকে 26-এর মধ্যে, নির্বাচনের মধ্যে কোনো একটা সময়, একটা মোক্ষম সময়, সেই সময় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে এবং ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এটা তো আমরা বা কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন প্রকল্পে একটা মহিলাদের বিরাট অংশের ভোট কিন্তু টেনে নিয়ে যাচ্ছেন এবং সেটা কিন্তু উন্নয়নের আলোকে। আবার অন্যদিকে এটাও ঠিক কথা, এটা আমরা একদম অস্বীকার করতে পারবো না, পশ্চিমবাংলার সংখ্যালঘুরা এখনো পর্যন্ত যা তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি, সেখানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে তারা বাম বা কংগ্রেসের থেকে অনেক অংশে এগিয়ে রয়েছে। অবশ্যই অবশ্যই। এবং যে কথাটা তুমি বললে যে একদিকে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ উন্নয়নের আলো, অর্ধেক আকাশ জুড়ে তুমি নারী, বিখ্যাত কথা, চীনের বিখ্যাত কথা এখন গোটা পৃথিবী জুড়ে, সুতরাং অর্ধেক ভোটার তো এদিকে ঝুঁকেই রয়েছে সেই হিসেবে ধরতে গেলে, সেই যুক্তিতে। আবার অন্যদিকে আমরা যদি দেখি যে সংখ্যালঘু যে ভোট ব্যাংক রয়েছে, যাই করুক না কেন তারা নিজেরা বাঁচতে, অনেক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির থেকে বাঁচতে তারা অনেকেই মনে করেন তৃণমূলকেই বেছে নেবেন। এমনকি তৃণমূলের সব কার্যকলাপকে তারা সমর্থন না করলেও শুধুমাত্র সংখ্যালঘু এই আইডেন্টিটিটা বাঁচানোর জন্য অনেকে বলছেন তার ভোট শাসকের দিকে যাবে। সুতরাং সেই হিসেবে তুমি একেবারে ঠিক কথা বলেছো, এই ট্রাম্প কার্ড কিন্তু ব্যবহৃত হবেই। আমি এই কারণে বলছি ট্রাম্প কার্ড, এই লক্ষ্মীর ভাণ্ডারকে, তার কারণ আমরা 2024-এর যখন রাজ্য বাজেট পেশ দেখি, সেখানে লক্ষ্মীর ভাণ্ডারে জেনারেল কাস্টদের জন্য যেটা 500 টাকা ছিল সেটা এক লাফে বাড়িয়ে 1000 টাকা, এবং SC ST বা অন্যান্য যাদের জন্য 1000 টাকা ছিল সেটাকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। এবারের যখন বাজেট পেশ হয়, আমি সেদিন ছিলাম অ্যাসেম্বলিতে, আমরা অনেকেই ভেবেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে হয়তো বা এবারে আবার, এবং আমার মনে আছে অ্যাসেম্বলিতে, বিধানসভাতে ঢোকার আগে করিডোরে তোমার সঙ্গে আমার এই নিয়ে কথা হচ্ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারটা কি হবে, এবং সব সাংবাদিকরা উৎসুক ছিল লক্ষ্মীর ভাণ্ডারটা কি হবে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার এবং ডিএ এই দুটোই অবশ্যই অবশ্যই, ডিএ তো ঘোষণা হয়েছিল কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা হয়নি। তখন যখন লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হলো না, তখন মনে করা হলো যে তাহলে মুখ্যমন্ত্রী এই ট্রাম্প কার্ডটা হাতে রেখে দিলেন, মোক্ষম তাস তিনি হাতে রাখলেন, ঠিক সময় মতো ফেলবেন। এখন যখন একটা মুড হয়ে রয়েছে অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট, অ্যান্টি সরকার, তৃণমূল সরকার, তো মুখ্যমন্ত্রীর মুড সুইংয়ের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার ট্রাম্প কার্ডটিকে হয়তো যে কোনো দিন সামনে নিয়ে আসতে পারেন, যদিও সামনে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন আছে, সেটা বাদ দিয়ে তার পরবর্তী যে কোনো একটা সময় এই ট্রাম্প কার্ডটা তিনি ফেলতে পারেন। আমি এই কারণে বলছি যে যদি 2024-এর লোকসভা নির্বাচনে আমরা যেটা আগেই বললাম যে প্রচুর পরিমাণে মহিলা ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন, এবার যদি আমরা দেখি 2025-এর এই
সামনে এখন যে সময়টা চলছে, নতুন যে ভোটার তালিকা বেরিয়েছে, সেই ভোটার তালিকাতে টোটাল আমাদের রাজ্যের মানুষ জনসংখ্যা হচ্ছে 10 কোটির কিছুটা বেশি, কিন্তু ভোটারের সংখ্যা হচ্ছে 7,63,96,000 সামথিং। তার মধ্যে শুধু মহিলা ভোটার হচ্ছে 3,87,00,000 অ্যারাউন্ড। তো তুমি দেখো যে অর্ধেকের বেশি, প্রায় অর্ধেকের কাছাকাছি মহিলা ভোটার, যে ভোটারটা কিন্তু তৃণমূলের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট, সেটা কন্যাশ্রী হোক, রূপশ্রী হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক। অবশ্যই। ফলে এই লক্ষ্মীর ভান্ডারটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু একটা চাল কি দেবে যেটা পুরো এই যে মুড রয়েছে সেই মুডটাকে পুরো সুইং করে দিল তৃণমূল কংগ্রেসের দিকে। অবশ্যই। দেখো, রাজনীতিতে অনেকে বলেন টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মানে আমি কোন সময় কোন কাজটা করব তাহলে তার ফলাফল আমার ভোট বাক্সে এসে পৌঁছাবে, এবং এটা বিরোধীরাও স্বীকার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এমন জায়গায় রয়েছেন পশ্চিমবাংলায়, তিনি যেন গন্ধ পান, অর্থাৎ মাটির সোদা গন্ধটা তিনি বুঝতে পারেন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন একটা সময় তুরুপের তাসটা ফেলবেন যে কিস্তিমাত হয়ে যাবে। এবং আমি তোমাকে আরও একটা কথা বলি যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বেই, এটা অনেকেই ধরে নিচ্ছেন। দেখো, 26,000 সরকারি যারা স্কুল শিক্ষক তাদের চাকরি গিয়েছে, এটা বড় ফ্যাক্টর। কিন্তু আরও একটা বড় ফ্যাক্টর রয়েছে যেটা আমরা উপনির্বাচনের মধ্যে অতটা পাইনি, কিন্তু যেটা মানুষের মনে রয়েছে। তার কারণ পশ্চিমবাংলায় গত কয়েক দশকে 14 বছরের এই সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় যে সবচেয়ে বিরোধিতার সামনে পড়েছিলেন, সেটা কোনো রাজনৈতিক দলের কোনো বলা যেতে পারে ক্ষমতা নেই, সেটা ছিল সাধারণ মানুষের অভয়া। এবং আমি তোমাকে বলছি, ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, সমস্ত রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দল এই রকমভাবে সরকারকে নাড়াতে পারেনি। সুতরাং অভয়া স্মৃতি মোছার জন্যও লক্ষ্মীর ভাণ্ডার দরকার। গোদের ওপর বিস্ফোরা হয়ে গেল 26-এর, অর্থাৎ 2026-এ ভোটের নির্বাচনের আগে এই মানুষগুলো যারা চাকরি হারালো। সুতরাং এই দুটো ফ্যাক্টরই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এক হিসেবে বলা যায় যে এই টেক্কা বা তুরুপের তাসটা ফেলবেনি, অর্থাৎ এটা ফেলতে হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যখন প্রেস কনফারেন্স করছিলেন নবান্নে বসে, তিনি সম্পূর্ণ বলটা ঠেলে দিলেন বিজেপি এবং সিপিএম এর দিকে, কোট আনকোট বিকাশ ভট্টাচার্যের দিকে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে বল ঠেলে দেওয়া বা বিজেপির দিকে বল ঠেলে দেওয়া, এটা তো তার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির অঙ্গ। অবশ্যই। কিন্তু যখন তুমি যে অভয়া কাণ্ড বললে, অভয়া কাণ্ড তো একটা অ্যাপলিটিক্যাল দিক থেকে হয়েছিল। অ্যাপারেন্টলি দেখলে, বাইরে থেকে দেখলে মনে হতো সেটা অ্যাপলিটিক্যাল, পেছনে কার সমর্থন ছিল না ছিল সেটা আলাদা বিষয়। সেটাকে খুব ট্যাক্টফুলি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিয়ে এসছেন, সামলেছেন। তারপরে যখন অভয়াকাণ্ড চলছে বা এরকম অ্যাজিটেশনসগুলো হচ্ছে, তার মাঝখানে আমরা দু একটা উপনির্বাচন দেখি। অবশ্যই সেই উপনির্বাচনে কিন্তু অভয়াকাণ্ডের কোনো প্রভাব পড়েনি। আমি আরেকটু পেছনে চলে যাব, 2018 পঞ্চায়েত নির্বাচন। সেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে আমরা কি দেখলাম, তোমার যে টাকা নেওয়ার যে ইয়েটা হলো, সারদা নারদা কেসগুলো যখন সামনে আসলো, তো সেই সময় সারদা নারদার কেস পঞ্চায়েত ভোটের আগে তখন মনে করা হয়েছিল যে এরা যে পঞ্চায়েত ভোটে একটা তুমুল পরিবর্তন হবে, সেটাও সামনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো ওটা যখন গ্রাম বাংলায় অত বেশি পরিমাণে তার প্রভাব ছিল, সেই সারদা নারদা কেসে অভয়াকাণ্ড সারা রাজ্য জুড়ে হয়েছে, সারা পৃথিবী জুড়ে হয়েছে বিভিন্ন জায়গায়। এই 26,000 চাকরি চলে যাওয়া স্কুল শিক্ষকের, সেটাকে সামলানোর ক্ষেত্রে, ট্রাম্প কার্ড ব্যবহার করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় মানে ঠিক ভূমিকাটা কি হতে পারে? তুমি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছো, খুব কাছ থেকে দেখেছো। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের এখনো আতঙ্কের কোনো কারণ নেই। তার কারণ অভয়ার ঘটনা হোক অথবা এই চাকরি যাওয়া হোক, তুমি যে নতুন হিসেবটা দিলে, এটা তো ঠিক 10 কোটির কাছাকাছি জনসংখ্যা, কিন্তু 18 বছরের যারা তলায় রয়েছেন এবং যারা ভোট দেবেন তাদের সংখ্যাটা 7 কোটির বেশি। এই 7 কোটি বেশির সংখ্যা এবং অভয়ার ক্ষেত্রে আলোড়িত হয়েছে মূলত নাগরিক সমাজ। এবং এই যে এতজনের চাকরি চলে গেল, সরকারি চাকরি চলে গেল,
আমি সেটাকেও যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলেও যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা লক্ষের সামান্য, 1 লক্ষের সামান্য কিছু বেশি। সুতরাং এই যে 7 কোটির বেশি মানুষ যারা ভোট দেবেন, সেক্ষেত্রে কিন্তু পাটিগণিতের হিসেবে এখনো এগিয়ে রয়েছে বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন কারণ ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য সংখ্যালঘু ভোট। আমি যদি তুল্যমূল্যে বিচার করি, তাহলে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলা যেতে পারে নিশ্চিন্তে রয়েছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবাংলার যদি আমরা নির্বাচনের ইতিহাস দেখি, দীর্ঘদিন ধরে দশকের পর দশক কংগ্রেস, তারপর কিছুটা সময় যুক্তফ্রন্ট, তারপরে বামফ্রন্ট, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা যুগ শুরু হয়ে গেছে বলা যেতে পারে। আমরা যদি দেখি, সাধারণ ক্ষেত্রে মানুষ অনেক সহ্য করেন, মানুষের সহনশীলতা থাকে এবং মানুষ, পশ্চিমবাংলার মানুষ স্থিতি অবস্থাতেই বেশি বিশ্বাস করে। কিন্তু মনে রাখতে হবে, এই স্থিতি অবস্থা বজায় রাখতে গেলে 3 ধরনের মানুষ দরকার। এক, প্রথমত হচ্ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে পেয়ে গেছেন, বলা যেতে পারে নিষ্কর্মা অকম্মার ঢেকি অশ্বডিম্ব প্রসবকারী বিরোধীরা, যেখানে সিপিএম, বিজেপি, কংগ্রেস, এসইউসিআই কেউ এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে যেটাকে বলা যেতে পারে কমব্যাট করে এবং টাফ ফাইট দিতে পারেনি। সুতরাং একটা তিনি পেয়ে গেছেন। দ্বিতীয় হচ্ছে যে এটা আমাদের মানতেই হবে, এটা আমাদের পরম্পরা। কংগ্রেস আমলে কংগ্রেসি গুন্ডা, সিপিএম আমলে সিপিএমই গুন্ডা, তৃণমূল আমলেও আমরা জানি কারা ভোট বা বুথ দখল করে, সেক্ষেত্রেও সাংগঠনিকভাবে এগিয়ে রয়েছে। আরেকটা যেটা বিষয় থাকে সেটা হচ্ছে বিদ্বজনেরা, এদের সাধারণত এরা কিছু করার থাকে না, কিন্তু এরা না একটা আবহ তৈরি করতে পারে। এখনো পর্যন্ত পশ্চিমবাংলার তথাকথিত কোট আনকোট বুদ্ধিজীবী যারা, তারা মাসোয়ারা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা নেওয়ার জন্যে, পুরস্কার নেওয়ার জন্যে, সম্মান পাওয়ার জন্য তারা রয়েছেন ঝুঁকে শাসকের দিকে। সুতরাং 3টে যে মূল ফ্যাক্টর সেটাই কিন্তু ক্ষমতায় আছে। কিন্তু এত সত্ত্বেও আমি একটা কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমাকে অরুণাভ গাঙ্গুলি একদিন বলছিলেন, আমাদের টাফটকেই বলছিলেন, মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভোট দেয় প্যাশনে। অর্থাৎ যখন মানুষ কংগ্রেসকে ভোট দিচ্ছে তো কংগ্রেসকেই দিচ্ছে, বামেদের দিচ্ছে তো বামেদের দিচ্ছে, পাঁশকুড়া লাইন টাইন যত লাইন থাকুক সব লাইন ভেঙে মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছে। তৃণমূল আমলেও তাই। কিন্তু আমেরিকাতে আমরা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেট আমেরিকান ড্রিম বলে একটা কথা আছে, অর্থাৎ আমেরিকানবাসীদের একটা স্বপ্ন দেখানো হয়। ঠিক সেরকম পশ্চিমবঙ্গে অভয়ার কাণ্ড থেকে এই চাকরিহারা মানুষের ক্রন্দন, আর্তনাদ যদি কখনো সেই স্বপ্নের জায়গাটাকে আঘাত করে, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র প্যাশনের দিক থেকে, আবেগের দিক থেকে যদি একবার শাসক সরে যায়, তাহলেই কিন্তু সর্বনাশ। অন্য দিক থেকে নিশ্চিন্তে আছে সরকার। ঋতুদা যেমন বললেন যে সরকার নিশ্চিন্তে আছে, কিন্তু একটা জিনিস, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক যে তার প্রেস কনফারেন্স বা তার যে বক্তব্যগুলো সামনে আসছে, তাতে মনে হচ্ছে না, আমি আবার কোট আনকোট ওই শব্দবন্ধটি ব্যবহার করবো, অ্যাপারেন্টলি, যে তিনি খুব নিশ্চিন্তে আছেন। কারণ যেভাবে তিনি রিয়্যাক্ট করছেন এইসব বিষয়গুলো নিয়ে, অভয়াকাণ্ডের পরে আবার এই চাকরিহারা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আমরা সেভাবে দেখিনি। তিনি একেবারে সামনে যা এসছেন মেরে উড়িয়ে দিয়েছেন। এখন কিন্তু অনেকটা তিনি ডিফেন্সিভ। তিনি অভয়াকাণ্ডের পরেও আমরা দেখেছি যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে তিনি তার আমলাদের, শীর্ষ পদে থাকা আমলাদের সরিয়ে দিতে কুণ্ঠাবোধ করেননি। আবার এই চাকরিহারাদের বিষয়টি নিয়ে গতকাল যখন তিনি সাংবাদিক সম্মেলন করছিলেন, বেশ কয়েকবার তিনি মানবিক এই শব্দটি ব্যবহার করেছেন। ফলে কিছুটা কি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি তিনি তার এই ট্রাম্প কার্ডটাকে হাতের মধ্যে রেখেছেন বলে এখনও নিশ্চিন্ত থাকছেন এবং কিছুদিন পরে ট্রাম্প কার্ডটাকে ফেলবেন, তুরুপের তাস ফেলবেন এবং ড্যাং ড্যাং করে 2026-এর বিধানসভা নির্বাচনে আবার জয়লাভ করবেন এই পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা। আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে। আর এই ধরনের সমস্ত খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো আর প্লাস নিউজ ডিজিটালের মাধ্যমে। দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।